রাইসাকে সবাই মিলে গণধর্ষণ করার চিন্তা মাথায় আসে। এই মেয়ের অনেক ভাব, কলেজে সুন্দরী মেয়েদের কাতারে টপ 1-এ আছে। যেমন অহংকার তেমনই জেদি। নিজেকে বিশ্বসুন্দরী দাবি করাটা ওর পক্ষে পানির মতো। এই রূপটাকে ধ্বংস করা লাগবে, রাইসাকে কিডন্যাপ করা লাগবে। সব বন্ধুরা মিলে তার এই রূপকে জ্বালাবো, ধর্ষণ করে শেষ করে দিব তার এই অহংকার। এই দুষ্টুবুদ্ধি নিয়ে প্ল্যানিং সাজাচ্ছে রিয়াজ, খালিদ, তুরজায় আর জবরুল। 4 বন্ধু রাইসার এই রূপ অনেক আগ থেকেই শেষ করতে চাইছে। কিভাবে তা সম্ভব হবে সেটাই তারা জানে না। রাইসা তো কাউকে পাত্তা দেয় না, তবে কিভাবে করবে তারা এই অসম্ভব কাজটি? তখনই খালিদের মাথায় একটি আইডিয়া আসে। সবার কথার ফাঁকে খালিদ বলে উঠল, এক কাজ করলে কি হয়? খালিদের আচমকা বাক্যে সবাই একটু অবাক হয়। কি প্ল্যান করেছে কে জানে। খালিদের উত্তরে তুরজয় বলল, বল, কি ভেবেছিস? রাইসা সাধাসিধে মেয়ে না, 6-9 বুঝিয়ে কখনো তাকে আত্মসাৎ করা যাবে না। তাকে আমাদের পথে আনতে হবে। খালিদের কথার জবাবে জবরুল বলল, সেটাই তো, কিভাবে আনবি? দেখ, এই পৃথিবীর সবচেয়ে জঘন্য আর নেশাক্ত ফাঁদ হচ্ছে ভালোবাসা। রাইসাকে প্রেমের ফাঁদে ফেলা যাক, তাহলে নাচানো যাবে। তুরজয় উচ্চ হাসি দিয়ে বলল, হা, তুই তো গোড়ায় হাত দিলি। প্রেমের ফাঁদে ফেলব কিভাবে? সে তো কারো কথায় কানও নাড়ে না। সবার কথার মাঝে রিয়াজ বলল, একটা উপায় আছে। রাইসাকে একজন নয়, আমরা 4 জনই ট্রাই মারব। 4 জনের ফাঁদ 4 রকম হবে, একটা না একটা কাজ করবে। রিয়াজের কথায় খালিদ বলল, যেমন ধর, রাইসা সকাল 8টায় বাসা থেকে বের হয়। সকালের মিশন খালিদের। খালিদ সকাল 8টায় ওর বাসার সামনে থাকবি, কলেজ অবধি পিছু নিবি। এইভাবে 1 মাস করার পর খালিদ গায়েব হবে। রাইসা খালিদের ডিস্টার্ব উপলব্ধি করবে, খালিদকে খুঁজবে, আর না পেয়ে রাইসা আমাদের কাছে আসবে খালিদকে খোঁজার জন্য। আমরা বুঝে নিব রাইসা পটেছে, ব্যাস হয়ে গেল। যদি তাতে কাজ না হয়, মানে রাইসা যদি 1 মাস পর খালিদকে না খোঁজে, সিম্পল ব্যাপার, খালিদ তো কলেজ গেট অবধি আসবে। কলেজে প্রবেশ করার পর তুরজয় শুরু করে দিবে। তুরজয় ক্লাসে রাইসাকে জ্বালাবে, প্রচুর জ্বালাবে, প্রেমের ইঙ্গিত দিবে। আর জবরুলের মিশন হচ্ছে ক্যান্টিনে, রাইসাকে সেখানে উত্ত্যক্ত করবে। তুই কি করবি? বন্ধুত্ব। তা কিভাবে? কলেজে রাইসার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব, আর তোরা তখন আমার বিরুদ্ধতা করবি। এতে যদি রাইসা পটে, ওয়াও, এত অ্যাটাক একসাথে, মনে হচ্ছে মিশন সাকসেসফুল হবে। শুরু করা যাক মিশন। মাত্র 7:30 বাজে। খালিদ নেমে যা মিশনে। ঠিক আছে। 4 বন্ধুর প্ল্যানিং অনুযায়ী মিশন চলছে। খালিদ কলেজ গেট অবধি ডিস্টার্ব করা শুরু করেছে, তুরজয় ক্লাসে আর জবরুল ক্যান্টিনে। রিয়াজ বন্ধুত্ব করতে যাচ্ছে, রাইসা তো দাম দিচ্ছেই না। উল্টো অভিনয় করতে গিয়ে জবরুল আর তুরজয়ের মার খায়। মিথ্যে এই পেটানো যদি সফল করে, মন্দ কিসের? এইভাবে চলতে থাকে দিনের পর দিন। দিন যাচ্ছে, সিন বাড়ছে। হঠাৎ একদিন রিয়াজ বাসা থেকে বের হয় কলেজের উদ্দেশ্যে। আজ লেট হয়ে গেছে। রিক্সা দাঁড়িয়ে আছে গুলশান 2 নম্বরে। জ্যাম, তার উপর সকালের শীত, ঠান্ডা বাতাস আর লোকালয়ের কান পোড়া শব্দ। উদাস হয়ে রিয়াজ রিক্সা থেকে নেমে যায়। হেঁটে গেলে আগে পৌঁছানোর সম্ভাবনা বেশি। রাস্তার পাশ বেয়ে হেঁটে আসছে। তখনই রিয়াজের চোখে পড়ে এক অন্ধ ব্যক্তি হেঁটে যাচ্ছে রাস্তার ধার বেড়ে। রিয়াজ লোকটির দিকে তাকায়। লোকটি লাঠির ওপর ভর করে রাস্তা পার হচ্ছে, আর উনার পিছনেই তেড়ে আসছে বাস। 2 নম্বর সিগন্যালের জ্যাম খুলে গেছে। সব গাড়ি অধিক স্পিডে আসছে। বাংলাদেশ মানেই আগে গিয়ে ভাড়া মারো, কে মরল কে বাঁচল তার খবর পরে রাখো। এইভাবে চলতে থাকলে লোকটির নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। রিয়াজ রাস্তার কিনারা থেকে দৌড়ে যায় সেই লোকের কাছে। বাস কাছাকাছি চলে এসেছে। রিয়াজ লোকটিকে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে নিক্ষেপ করে। এদিকে বাস এসে রিয়াজের উপরেই ... চারপাশে লোকজনের ভিড়। চোখ খুলতে পারছে না রিয়াজ। কয়েকজন অ্যাম্বুলেন্স খবর দিয়েছে। ফোনে মাতামাতি। রিয়াজ জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই রিয়াজে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। সামনে দাঁড়িয়ে আছে খালিদ, তুরজয় আর জবরুল। রিয়াজ গলা ঝেড়ে বলল, আমি এখানে কতক্ষণ? আজ 2 দিন। বাহ, লং টাইম জার্নি করেছি। রিয়াজের কথা শেষ না হতেই হসপিটালের রুমে অন্য কারো আগমন। সবাই পিছনে তাকিয়ে দেখে রাইসা। ফিল্মি স্টাইলে রাইসা এসে রিয়াজকে জড়িয়ে ধরে। সবাই মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাইসা হাউ মাউ করে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, আমি সব সময় চেয়েছি আমার জীবনে এমন কেউ আসুক, যার মন অনেক বড় হবে, যে আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু কিভাবে বুঝবো তা বুঝতেছিলাম না। সেদিক সেই অন্ধ লোকটাকে যখন তুমি বাঁচিয়েছিলে, তখন আমি রাস্তার পাশেই ছিলাম। আমি সব দেখেছি। যে নিজের জীবন বাজি রেখে অপরিচিত কাউকে বাঁচাতে পারে, সে নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসবে। সরি, আমি তোমাকে বারবার বন্ধুত্ব থেকে বঞ্চিত করেছি। এইবার বন্ধুত্ব না, তুমি আমার লাইফ পার্টনার হবে।
রিয়াজ শুয়ে আছে, পাশে বসে জড়িয়ে ধরে রাইসা সব বলল। মরা কান্না তো লেগেই আছে। রিয়াজ রাইসার কথায় হ্যাঁ সম্মতি দিল। এরই মধ্যে রিয়াজের মা বাবার আগমন। রাইসা ঝটপট উঠে দাঁড়ায়। রিয়াজের মাও শুরু করেছে মরা কান্না। 10 মিনিট পর রিয়াজ বলে উঠল, সবাই একটু বাহিরে যাবে। খালিদ, তুরজয় আর জবরুলের সাথে আমার কিছু কথা ছিল। রিয়াজের কথায় রিয়াজের আম্মু বলল, কিছু লাগবে বাবা? না মা, পার্সোনাল কিছু কথা ছিল। ঠিক আছে, রাইসাকেও নিয়ে যাও। এই মেয়ে কে? আমাদের কলেজের, পরে পরিচয় করিয়ে দিব। ও আচ্ছা, চলো রাইসা মা। সবাই রুম থেকে বের হতেই শুরু হয়ে যায় শয়তানি হাসি। অট্ট হাসিতে মেতে ওঠে সবাই। রাইসা পটেছে, প্ল্যানিং অনুযায়ী পটেছে। খালিদ বলল, আমি সত্যিই ভাবিনি এই প্ল্যান কাজে লাগবে। অন্ধ ব্যক্তিটা যে আমি তা এখনো কেউ জানে না। হা হা হা। তুরজয় বলল, বাস ড্রাইভারটা যে আমার মামা হয় তাকে জানে। আমার বলাতে সে রিয়াজকে আস্তে ধাক্কা মেরেছে। জবরুল বলল, আমি কিছু করিনি। ডক্টরকে বলে যে রিয়াজকে 2 দিন বেহুশ রেখেছি তা কি? অবশেষে রিয়াজ বলল, সব তোরাই করেছিস, আমি তো খেলা দেখেছি শুধু। অফ যা সব। রাইসার অহংকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। এইবার প্ল্যানিং হবে কিভাবে তাকে ধর্ষণ করা যায় সবাই মিলে। আমায় এখন বাসায় পাঠানো হবে, কাল বিকেলে দেখা কর। ডক্টর রিয়াজকে ছেড়ে দিয়েছে। রাতে রাইসার কল, প্রেমের আলাপ আর মিথ্যে আশায় ডুবে আছে রাইসা। সারা রাত দুষ্টু দুষ্টু আলাপন। ভোর সকালে ক্লান্ত চোখগুলো নেমে যায়, হারিয়ে যায় ঘুমের অতলে। ঘটনাটা ঘটে বিকেলে। বিকেল 4টায় সবাই রিয়াজের বাসায়। খালিদ, তুরজয় আর জবরুল। রিয়াজ বলল, আমি প্ল্যানিং করে রেখেছি। যেমন কিভাবে রাইসাকে ধর্ষণ করা যায় সেটা। এই না হলে আমাদের বন্ধু, বলে ফেল প্ল্যান কি। আগামী 3 দিন পর আমি রাইসাকে নিয়ে ঘুরতে যাব টিউরে। পাহাড়ি অঞ্চল, জঙ্গল আর ধুধু মাঠ। সেই টিউরে আমি না শুধু, তোরাও যাচ্ছিস, সাথে কলেজের অনেকে যাবে। সবার মধ্য থেকে কিভাবে কি বলছি শুন। সবাই মিলেই যাব। আমি আর রাইসা আলাদা হয়ে যাব ওখানে। সন্ধ্যার দিকেই এই প্ল্যানিং হবে। আমার আর রাইসার উধাও হওয়াটা ছড়িয়ে পড়বে। সবাই ভাববে আমরা হারিয়ে গেছি। খোঁজা শুরু হবে আমাদের, কিন্তু পাবে না কেউ, কারণ আমরা জঙ্গলের অনেক গভীরেই যাব। লোকেশন তোদের জানিয়ে দিব। আমাদের কাজ শেষে রাইসাকে জঙ্গলেই ফেলে আসব। তোদের মুখ সে দেখবে না। পরে আমি ধর্ষিতা বলে সম্পর্ক শেষ করব, আর রাইসা তিল তিল করে মরবে। বেঁচে থেকেও মৃত্যুকে কাছ থেকে দেখবে। রূপের বড়াই আর দেমাগ দুটোই কমে যাবে। আরে ঝাক্কাস আইডিয়া। আর দেরি কেন, টিউরের আলাপ শুরু হয়ে যাক তাহলে। পরের দিন কলেজে ক্লাসে স্যার সহ এই টিউরের আয়োজন করেছে। অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অংশগ্রহণ করা শুরু করেছে। গ্রুপ লিডার রিয়াজ। সব হচ্ছে প্ল্যানিং অনুযায়ী। ঘটনা শর্টকাট বোঝাচ্ছি এই জন্য, কারণ গল্পের আসল রহস্য জঙ্গলে। 3 দিন পর টিউরের দিন সকাল। সবাই রেডি হয়ে আসে কলেজ গেটে। এই কয়দিনে রাইসা রিয়াজের সাথে খুব মিলেমিশে চলেছে, যা দেখে অনেকে ধারণা করে নিয়েছে কিছু তো আছে। কিন্তু টিউরের দিন সকালে সবাই যখন দেখে রিয়াজ আর রাইসার সিট পাশাপাশি, তখন শিওর সবাই প্রেম কাহিনীর চক্কর। বাস ছেড়ে দিয়েছে। 4টে ভুল সিদ্ধান্ত নেওয়া বন্ধুরা রাইসাকে নিয়ে এখনই স্বপ্ন দেখা শুরু করেছে। কত এনজয় করবে তারা, কত দিন ধরে এই দিনটার অপেক্ষা করে আছে তারা। রাইসা বাসে রিয়াজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। কলেজের বাকি ছেলেরা জ্বলছে। রাইসা অনেকের ক্রাশ ছিল, এখনো আছে। স্যাররা কিছু বলতেও পারে না। রিয়াজ কলেজের সব থেকে ফাউল একটা ছেলে। স্যারদের গায়ে হাত তোলা ওর কাছে সামান্য একটা ইস্যু মাত্র। যাই হোক, বাস চলছে বাসের গতিতে। ভালো খারাপ উদ্দেশ্য চলছে যার যার ভিতরে। বিকেল হয়ে গেছে। ড্রাইভার ব্যতীত সবাই ঘুম বাসে। বাস চলছে অনেক দ্রুত। জানালার প্রচণ্ড বাতাসের ধাক্কায় ভেঙে যায় রিয়াজের ঘুম। ডান দিকে তাকিয়ে দেখে রাইসা ঘুমাচ্ছে। রিয়াজের হঠাৎ মায়া হয় রাইসার উপর। ঘুমন্ত এই চেহারা যেন অগ্নিরশ্মির মাঝে এক মিষ্টি ছায়া। শত ধূলি সাথের মধ্যে এক পবিত্র স্থান। এলোমেলো হওয়া চুলগুলো দুষ্টুমি করে বেড়াচ্ছে। তারা যেন হেলে দুলে নেচে যাচ্ছে। এক সমচো চুল এসে রাইসার মুখে আটকে যায়। রিয়াজ রাগ করে চুলটাকে আলতো করে সরিয়ে দেয়। হঠাৎ ঘোর ভাঙে রিয়াজের। সত্যি সত্যি প্রেমে পড়ে যাচ্ছে সে। রিয়াজ রাইসাকে এক ধাক্কা দিয়ে ঘাড় থেকে তুলে ফেলে। হঠাৎ এমন ধাক্কায় ঘুম ভেঙে যায় রাইসার। রিয়াজ সামনের দিকে তাকিয়ে নিজের মুখ নিজে কচলাচ্ছে। রাইসা ঘুমন্ত চোখে প্রশ্ন করল, কি হলো? হতাশা লাগছে কেন? কিছু হয়েছে? রিয়াজ ঘাবড়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। তবু কোনোভাবে উত্তর দেয়, কই না তো। কি হবে? সত্যি করে বলো তো, কি হয়েছে? এমন লাগছে কেন তোমায়? আরে কিছুই না, কাঁচা ঘুম ভেঙেছে তো, তাই ঘাবড়ে আছি। পানি খাবে?
নো ইটস ওকে। আমার জানোটা। আবার রাইসা রিয়াজের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখেছে। রিয়াজ নিজেকে সামাল দেওয়ার চেষ্টায় আছে। কি করবে এখন? বন্ধুদের তো কথা দেওয়াই হয়ে গেছে। এখন যাই হয়ে যাক, রাইসাকে গণধর্ষণ করাই লাগবে। আর কোনো গতি নেই। উদ্দেশ্যস্থানে সবাই এসে গেছে, অর্থাৎ বাস এসে জঙ্গলের পাশে এক মাঠে দাঁড়িয়েছে। ক্যাম্প তৈরি করায় ব্যস্ত হবে এখন সবাই। দুর্জয়, খালিদ আর জবরুল নিশ্চয়ই ইঙ্গিত দিবে। এরপর রাইসাকে জঙ্গলে নিয়ে যাবে। কিন্তু রাইসা যাবে? রিয়াজ এখন কোনোভাবে ব্যাপারটা বাতিল করতে চাচ্ছে। আইডিয়া আসছে না মাথায়, তবু এক চেষ্টা চালায়। রিয়াজ খালিদ, দুর্জয় আর জবরুলের কাছে গিয়ে বলল, আচ্ছা, রাইসা যদি জঙ্গলে যেতে রাজি না হয়? খালিদ রেগে গিয়ে বলল, দেখ রিয়াজ, আজ আমার অনেক কাজ ছিল। সব ছেড়ে এই ফালতু ট্যুরে এসেছি শুধু এই রাইসাকে উপভোগ করার জন্য। একটা নাটকের লেখা বাতিল করেছি আমি, প্রায় 1 লাখ টাকার ডিল। তুই যেইভাবেই হোক রাইসাকে নিয়ে যাবি। আমি জানি না কিছু। খালিদের পর দুর্জয় রিয়াজকে বলল, তুই রাইসাকে কল দে। কেন? দিয়ে বল সবাই ক্যাম্প তৈরিতে ব্যস্ত হলে তুই তাকে নিয়ে জঙ্গলে একা যেতে চাস। দেখ কি বলে। কিন্তু তুই কি কোনোভাবে রাইসাকে বাঁচাতে চাচ্ছিস রিয়াজ? আরে না, দাঁড়া আমি কল দিচ্ছি। নিরুপায় হয়ে রিয়াজ রাইসাকে কল দেয়। রাইসা ওখানেই। সবাই নিজেদের ব্যাগ থেকে আসবাবপত্র বের করতেছে, এক একজন এক এক জায়গায়। ফোন বের করে দেখে রিয়াজ কল দিয়েছে। ফোন হাতে নিয়ে রাইসা পিছনে তাকায়। 40 হাত দূরেই রিয়াজ দাঁড়ানো। রাইসা হাতের ইশারায় অবাক সূচক ইঙ্গিত দেয়। রিয়াজও হাতের ইশারায় কল ধরতে বলে। রাইসা কল ধরেই বলল, বাহ বাহ মেরি জান, এখান থেকে এখানে কল? খুব বেশি মিস করা হচ্ছে নাকি? এদিকে খালিদ আর দুর্জয় চোখের ইশারায় রিয়াজকে প্রশ্ন করতে বলে। রিয়াজ চোখ বন্ধ করে বলল, রাইসা, একটা কথা। বলো সোনা। সবাই ক্যাম্প তৈরিতে ব্যস্ত হলে আমরা একটু জঙ্গলে যাব। তোমার সাথে একা সময় পার করতে চাচ্ছি। হায় রাব্বা, আমার বেবিটার শখ কত। তা পারমিশন কেন নিচ্ছ? কোলে করে নিয়ে যাবা ওকে? ঠিক আছে। রিয়াজ কল কেটে চোখ মেলে। খালিদ, দুর্জয় আর জবরুলের চোখে শয়তানি হাসি, যেন আজ রাইসাকে কাঁচা খেয়েই ফেলবে। রিয়াজ নারাজ। রাইসাকে সে ভালোবেসে ফেলেছে, এটা কখনোই হতে দেবে না। রাইসার ভালোবাসা রিয়াজকে বদলে দিয়েছে, কিন্তু তা বন্ধুদের কিভাবে বুঝাবে? এদিকে হঠাৎ একজন লোক দৌড়ে এসেছে। রিয়াজ সহ বাকিরা লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা এসেই সবার উদ্দেশ্যে বলতে লাগল, এইখানে ডাকাইত পড়েছে, ডাকাইত। আপনারা অন্য কোথাও চইলা যান, বিপদ হইতে পারে। লোকটির এমন কথায় সবাই অবাক হলেও রিয়াজ, খালিদ, দুর্জয় আর জবরুলের হজম হয়নি। তারা এগিয়ে গিয়ে লোকটাকে বলল, কি হয়েছে খুলে বলুন। রাস্তার এই পাশে একজন পুলিশে হত্যা করা হয়েছে, আপনারা পালাহা যান। কে হত্যা করেছে? ডাকাত কেউ নিজের চোখে দেখেছে? না, পুলিশরে এই রাস্তায় ডাকাইত ছাড়া কেরা মারবে? খুনি পালিয়েছে, সইরা যান আপনারা। কথাটা বলেই লোকটি দৌড়ে চলে যায়। সবাই ভয়ের চোখে তাকিয়ে আছে। রিয়াজ সবার উদ্দেশ্যে বলল, বর্তমানে সরকারি জায়গায় সরকারের লোক এসে এখানকার বসবাসকারীদের তুলে দিচ্ছে। এরা হয়তো ভেবেছে আমরা প্রশাসকের লোক, তাই সরাতে চাচ্ছে। বাদ দিন সবাই, এমন কিছুই না। রিয়াজের কথা শেষ না হতেই পাশে কিসের যেন শব্দ হলো। সবার লোকেশন জেনে নেওয়া ভালো। এই পাহাড়ের পাশে মেইন রোড। মেইন রোডের বাম পাশ অতিক্রম করলে একটা মাঠ। সেই মাঠের পর একটা ছোট জঙ্গল, যার মাঝে ফাঁকা জায়গা অনেক। এই ফাঁকা জায়গায় ক্যাম্প তৈরি হচ্ছে। আরেকটু সামনে গেলেই বড় পাহাড় আর ঘন জঙ্গল। সবাই যে ফাঁকা জায়গায় উপস্থিত তার চারপাশেই জঙ্গলে ভর্তি, আর শব্দটা জঙ্গল থেকেই আসে। এবার সবাই কিছুটা ভয় পায়। রিয়াজ সবাইকে থামিয়ে বলল, দাঁড়াও, আমি দেখে আসি কি ওখানে। রিয়াজ এগিয়ে যাবার আগেই জবরুল বলল, দাঁড়া, আমি দেখে আসি, তুই থাক। জবরুলের সাহস অনেক, তাই ভাব নিয়েই এগিয়ে যায়। রিয়াজ সহ সবাই ফাঁকা মাঠেই অবস্থান করতেছে। জবরুল ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে যায়। শব্দটা ক্রমাগত বেড়েই যাচ্ছে। জবরুল দৌড়ে জঙ্গলে প্রবেশ করতে যাবে, তখনই একটা বিদঘুটে শব্দ ভেসে আসে। সবাই থ হয়ে যায়। গুলির শব্দ ভেসে এসেছে।
জবরুল মাটিতে পড়ে গেছে। রিয়াজ দৌড়ে যায় জবরুলের দিকে। রিয়াজের সাথে সবাই দৌড়ে আসে। এসে দেখে জবরুলের লাশ পড়ে আছে। সবাই জঙ্গলে লাইট মারতে লাগলো, কেউ নেই। এদিকে জবরুলের জন্য সবাই কান্না জুড়ে দিয়েছে। রিয়াজ সবাইকে বলল, এখানে খারাপ কিছু হতে পারে, সবাই কেটে পড়ি চলো। রিয়াজের কথায় এবারও হ্যাঁ সম্মতি দিল সবাই। যখনই সবাই ব্যাগ গুছানো শুরু করেছে, তখনই জঙ্গলের পাশে আবারও শব্দ। ভয়ে চিৎকার দিয়ে সবাই এক জায়গায় চলে আসে। রিয়াজ বলে উঠল, এই কাপুরুষের বাচ্চা, সাহস থাকে তো সামনে আয়, পিছন থেকে অ্যাটাক কেন করছিস? এদিকে জঙ্গল থেকে কোনো উত্তর না আসায় রিয়াজ রেগে যায়। যখনই উঠতে যাবে, রাইসা রিয়াজের হাত ধরে ফেলে। তুমি যাইও না প্লিজ, আমার খুব ভয় করতেছে, বলেই কান্না করে দেয় রাইসা। খালিদ আর দুর্জয় বলল, তোমরা বসো তাইলে, আমরা দুজন গিয়ে দেখি কে ওখানে। রিয়াজ ওদের বলল, আমিও আসি দাঁড়া। না, তোর কাজ নেই, তুই এদের সামাল দে, আমরা দুজন আছি, সমস্যা হবে না। এ বলেই খালিদ আর দুর্জয় এগিয়ে যায় জঙ্গলের দিকে। মাঠের মাঝে আলো জ্বালিয়ে সবাই বসে আছে। মাত্র 7টা বাজে। এত তাড়াতাড়ি সব মানুষও কোথায় হারিয়ে গেছে। রিয়াজ সবাইকে নিয়ে বসে আছে। খালিদ আর দুর্জয় লাইট মারতে মারতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। সবাই বাহির থেকে তাকিয়ে আছে। অদ্ভুত কাণ্ড, ওরা ওখানে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। রিয়াজ সহ বাকিরা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এরা কার সাথে কথা বলতেছে? লাইট নিভিয়ে কথা বলতেছে। রিয়াজ কিছুটা সন্দেহ করে, এদের দুজনের প্ল্যান সব না তো? রাইসাকে দুজন মিলে উপভোগ করার প্ল্যানিং করেনি তো? রিয়াজ ঘাবড়ে যায়। এদিকে হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে চিৎকারের শব্দ। শব্দটা খালিদের। সবাই আবার ভয় পেয়ে যায়। জঙ্গল থেকে হঠাৎ দৌড়ে আসতে লাগলো দুর্জয়। দুর্জয়ের এমন দৌড়ে আসা দেখে রিয়াজ সহ বাকিরা এগিয়ে যায়। কিন্তু দুর্জয় পুরোটা আসতে পারেনি। পেছন থেকে আবার কেউ দুর্জয়ের পিঠে গুলি চালিয়েছে। ধূপ করে পড়ে যায় দুর্জয়। সবাই না এগিয়ে আবার দাঁড়িয়ে যায়। দুর্জয় মাটিতে পড়েই ধরপড় করতে লাগলো। রিয়াজ আর সহ্য করতে পারেনি, দৌড়ে যায় রিয়াজ। বাকিরাও পিছন পিছন আসে। রিয়াজ দৌড়ে এসে দুর্জয়কে কোলে নেয়। দুর্জয় রিয়াজের মুখের দিকে তাকিয়েই চোখ বড় করে ফেলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে রিয়াজের কোলেই। রিয়াজ জোরে এক চিৎকার মারে। যা হবার হবে। রিয়াজ দুর্জয়কে রেখে জঙ্গলের দিকে দৌড়ে যায়। জঙ্গলে লাইট মারে, কিন্তু কেউ নেই। হঠাৎ রিয়াজের চিৎকার। সবাই আবার দৌড়ে যায় জঙ্গলে। ওখানে গিয়ে দেখে খালিদ মাটিতে পড়ে আছে। রিয়াজ পাশে বসে কান্না করতেছে। খালিদের গলায় চুরির আঘাত, কেউ গলা কেটে দিয়েছে। রিয়াজ হাউমাউ করে কাঁদতে লাগলো। 3টা বন্ধুই এক ঝটকায় মারা যায়। কিন্তু কে করছে এসব? রিয়াজ ক্ষিপ্ত হয়ে ওঠে। লাইট নিয়ে জঙ্গলে যেতে চাইলে সবাই বাধা দেয়। এদিকে তাদের স্যার বলল, এখানে থাকলে আমাদের সবার প্রাণ যাবে, সবাই চলো পালিয়ে যাই। স্যারের সাথে সবাই ছুটতে লাগলো গাড়ির উদ্দেশ্যে। মাঠের পাশেই বাস। রিয়াজকেও নিয়ে যাওয়া হয়েছে। রিয়াজ যাচ্ছে আর কান্না করছে। রাইসা রিয়াজকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বাসে উঠেই সবাই রওনা দিতে রেডি হয়। ড্রাইভার বাসে ঘুমাচ্ছিল। সবার চিৎকার চেঁচামেচিতে লাফিয়ে ওঠে। ড্রাইভার বাস চালু দিয়ে জোরে টান দেয়। তখনই উপর থেকে একটা গাছের ডাল ভেঙে বাসের গ্লাসের উপর পড়ে। ড্রাইভার হারিয়ে ফেলে কন্ট্রোল। বাস নামিয়ে দেয় বিলের পাশে। প্রায় 3-4 পল্টি খায় বাস। রিয়াজ শুধু চোখে সব ভাঙতে দেখেছে, আর কানে সবার চিৎকারের শব্দ শুনে যাচ্ছে। এরপর আর কিছুই মনে নেই তার। ধুপ বুক করে বুক কাঁপছে। রিয়াজের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শরীর অনেক ব্যথা। পাশে তাকিয়ে দেখে রাইসা রিয়াজের সাথেই পড়ে আছে। রিয়াজ লাফ মেরে ওঠে। রাইসার মুখ রক্তাক্ত হয়ে আছে। চাঁদের আলো ফুটেছে এখন, মোটামুটি সব দেখা যাচ্ছে। রিয়াজ রাইসা রাইসা বলে কয়েকটি ডাক দেয়। রাইসা উঠে যায় হঠাৎ। সেও শ্বাস নিতে পারছে না ভালোভাবে। হঠাৎ আমার মাথায় কি যেন জোরে আঘাত করে। আমি পিছু ফিরে তাকাতেই সে আমার পেটে ছুরি মেরে দেয়। রাইসা আমার হাত থেকে পড়ে যায়। মাটিতে পড়েই রাইসা চিৎকার দিতে লাগলো। আমি দেখতে চাচ্ছিলাম কে মেরেছে আমাকে, কিন্তু তার আগেই সে দৌড়ে পালিয়ে যায়। আমি জ্ঞান হারাই সেখানে। এরপর আর কিছুই মনে নেই আমার। যখন জ্ঞান ফিরে তখন আমি অনেক ক্লান্ত, প্রচুর ক্লান্ত। শরীরের সব হাড় যেন জোড়ায় জোড়ায় ভেঙে গেছে।
পেট প্রচুর ব্যথা। লম্বা হয়ে শুয়ে আছি আমি। হাতটা আলগা করে ঘড়ির দিকে তাকাই। অন্ধকারে সময় দেখা যাচ্ছে না। লাইট অন করে দেখি রাত 1টা বাজে। এতক্ষণ আমি এখানে কি করছি? কোনোভাবে শোয়া থেকে উঠে বসি। এ কোন ধমকা বাতাস বইল! এক নিমিষেই যেন সব শেষ হয়ে গেল। আমার রাইসা কোথায়? সে তো এখানেই পড়েছিল। আমি কোনোভাবে উঠে দাঁড়াই। শার্ট প্রায় ছিঁড়ে গেছে। এদিকে পেটে ক্ষতস্থান। ছুরির আঘাত বেশি দূর যায়নি, তবে হাঁটতে পারছিলাম না। শার্টটা অনেক কষ্টে খুলে ফেলি। পেট এবং পিঠের ক্ষতস্থানে শার্ট বেঁধে রক্ত চলাচল বন্ধ করেছি। এ তো লাভ হয়নি। রক্ত অনেক ঝরে গেছে। প্রচুর দুর্বল শরীর আমার। রাইসাকে কিভাবে খুঁজব আমি এখন? তবু আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যেতেই দেখি একটা ছেলে জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। কাউকে টেনে নিয়ে যাচ্ছে। নির্ঘাত রাইসাকে নিয়ে যাচ্ছে হয়তো। আমি পেটে হাত দিয়েই দৌড়াতে লাগলাম। জঙ্গলের ভিতরেই প্রবেশ করি। ঝোপঝাড় অতিক্রম করে ভিতরে যেতেই দেখি ছেলেটা রাইসাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। অন্ধকারে ছেলেটাকে চিনতে পারিনি, তবে রাইসাকে আমি ঠিকই চিনতে পেরেছি। আমি দৌড়ে গিয়ে ছেলেটিকে ঝরিয়ে ধরি। ছেলেটা আমার থেকে বাঁচার জন্য চটপট করতে লাগলো। লড়াইয়ের মাঝেই আমার হাতে একটা পাথরের টুকরো স্পর্শ হয়। রাগে আমার মাথা গজগজ করেছিল। আর কিছু না ভেবেই ছেলেটির মাথায় আমি পাথর দিয়ে আঘাত করি। ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। আমি আর ছেলেটির পিছন না গিয়ে রাইসার কাছে যাই। রাইসাকে যখনই ধরতে যাব তখনই আবার ছেলেটি পিছন থেকে দৌড়ে আসে। আমি ছেলেটির পায়ের শব্দ অনুভব করতে পারি, তাই লাফ দিয়ে একপাশে চলে যাই। আর তখন যা দেখি তা সত্যিই আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল। ছেলেটি আমাকে লাঠির আঘাত করতে চেয়েছিল। আমার সরে যাওয়াতে লাঠির আঘাত সোজা রাইসার গলায় পড়ে, অর্থাৎ লাঠির এক মাথা রাইসার গলা দিয়ে ঢুকে যায়। চিৎচিৎ করে রক্ত বের হবার শব্দ আমার কানে আসে। আমি রাগে জোরে এক চিৎকার দিয়ে ছেলেটিকে ধরতে যাই। ছেলেটি আবার জঙ্গলের ভিতর ঢুকে যায়। পিছু নিতে থাকি আমি তার। পেটে প্রচুর যন্ত্রণা, তা নিয়েই ছুটে যাচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ চোখে পড়ল একটা আলো। আমি দাঁড়িয়ে যাই। ছেলেটি নিশ্চয়ই এই বাড়িতেই লুকিয়েছে। একে তো আজ শেষ করাই লাগবে, কিন্তু রাইসাকে তো জঙ্গলে ফেলে এসেছি। আবার উল্টো গেলাম জঙ্গলে। রাইসার কাছে গিয়ে দেখি রাইসা মাটিতে পাতার ওপর পড়ে আছে। আমি নাকে হাত দিয়ে দেখি শ্বাস এখনো আছে, মোটামুটি। সাথে সাথে আমি রাইসাকে কোলে নিলাম। একটু আগে যে আলো দেখেছি তার পাশেই পানির শব্দ আসছিল। কোনো ঝর্ণা আছে নিশ্চয়ই। রাইসাকে কোলে করে আমি ঝর্ণার দিকে ছুটে যাই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাইসা হাত পা ছেড়ে দেয়। মারা যায় সে। আমি থমকে দাঁড়াই। নিজেরই শ্বাস যেন বন্ধ হয়ে যাবে এখন। রাইসাকে নামিয়ে মাটিতে রাখি। জোরে কান্নাও করতে পারছি না। আমার শব্দ শুনলে হয়তো ওরা আবার চলে আসবে, কিন্তু এইবার আর নিজের প্রাণের ভয় নেই। আমাকে এর প্রতিশোধ নিতে হবে। বন্ধুদের হারিয়েছি, প্রেমিকা হারিয়েছি, অনেক লোকজনকেও হারিয়েছি। কে করেছে এই খুন, তাকে আমি ছাড়ছি না। রাইসাকে মাটিতে রেখে আবার সেই আলোর দিকে এগোতে লাগলাম। আমি একটা পাহাড়ে। আলোটা অন্য পাহাড় থেকে আসছে। নিচে শুধু একটা মাঠ। ছোট পাহাড় কষ্ট হবে না, তাই মাঠে নেমেই সেই আলোর দিকে এগিয়ে গেলাম। রাত 2টোর কাছাকাছি। মাঠ এত বড় নয়, 1 মিনিটে পার হওয়া সম্ভব, তাই লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছিলাম। পাশ থেকে ঝর্ণার শব্দ। ঝর্ণাটা আশেপাশে কোথাও আছে, তবে এই বাড়িতে আমার ঢুকতে হবে। রাইসা সহ বাকিদের খুনি এই বাড়িতেই আছে। তাকে আমি শেষ করবই। ধীরে ধীরে নিজেকে বাঁচিয়ে সেই বাড়ির দরজায় যাই। মাঠ থেকে ওপরে মাত্র 10 ফুট। পাহাড় কেটে এই বাড়ি নির্মাণ করেছে। ইটের দেওয়াল আর টিনের চাল। দিনের বেলা সব মাটির ঘর দেখেছি, এখানে বিল্ডিং আসলো কোথা থেকে? যাই হোক, আমি বাড়ির সামনে গিয়ে দাঁড়াই। আশেপাশে কেউ নেই। দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা খোলা, মানে খুনি হয়তো তাড়াতাড়ি করে ঢুকেছে। আমিও ধীরে ধীরে দরজার সামনে যাই। দরজার বাহিরে একটা ছোট ছুরি দেখতে পাই, অনেকটা সবজি কাটার ছুরির মতো। খুনিকে পেলেই খুন করে ফেলব। ছুরিটা হাতে নিয়ে ভিতরে যাই। গিয়ে দেখি 4 জন লোক ওখানে। তাদের হাত পা বাঁধা, চেয়ারে বসে আছে তারা। আমি অবাক হই, এই 4 জন লোক কে, আর এদের হাত পা বাঁধা কেন? এগিয়ে গিয়ে আমি তাদের জিজ্ঞেস করি, কে আপনারা? এখানে কে বেঁধে রেখেছে? আপনি কি অভিনয় করতেছেন? মানে আমাদের হাত খুলুন আর চলে যান এখান থেকে। আমার রাগ হয় প্রচুর। এগিয়ে গিয়ে ছুরিটা একজনের গলায় ধরে বললাম, এই, আমি কি এখানে নাচতে এসেছি? আমার সঙ্গীদের খুনি এই বাড়িতে ঢুকেছে, বল কোথায় সে, নয়তো তোদের শেষ করব। ভাই, দয়া করে নাটক বন্ধ করুন। আপনি আমাদের বেঁধেছেন, আর আপনিই বলছেন আমরা কে?
কুকুর বাচ্চা ফাজলামো করিস আমার সাথে। দৌড়ে গিয়ে একজনকে লাথি মেরে ফেলে দিলাম নিচে, প্রচুর রাগ মাথায়। তখন পাশের জন বলল, মিস্টার রিয়াজ সাহেব, শান্ত হন, আমি বলছি সব। উনার মুখে আমার শুনেই আমি অবাক হলাম। উনি কিভাবে আমার নাম জানল? কৌতূহল হয়ে আমি প্রশ্ন করি, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমিও তার মতো লাথি খেতে যাচ্ছি না, আপনি ডান দিকে তাকান। লোকটার কথায় আমি ডান দিকে তাকাই। একটা মেশিন আছে সেখানে, দুপাশে দুটো লোহার খাম্বা আর মাঝখানে ফাঁকা জায়গা। আমি লোকটিকে ফের প্রশ্ন করলাম, কি এইটা? এইটা টাইম ট্রাভেল মেশিন। আমরা বাংলাদেশে এমন কিছু আবিষ্কার করতে চাচ্ছিলাম যা দিয়ে মানুষ অতীত এবং ভবিষ্যতে যেতে পারে। এই আবিষ্কার আমরা কোনো ল্যাবে করার চান্স পাইনি। সবাই অবিশ্বাস করত মানুষ কিভাবে অতীত আর ভবিষ্যতে যায়। কোনো ল্যাবে জায়গা হয়নি আমাদের, তাই আমরা এই জঙ্গলে গবেষণা শুরু করি আর তৈরি করি মেশিন। এর কাজ কেমন বুঝিয়ে বলুন। মানুষের সত্তা প্রতিদিন সময়ের মাঝে আটকে যায়। আজ আপনি যা করতেছেন, আগামীকাল আপনার অতীত সত্তা এই একই কাজ করবে। আবার কাল আপনি যা করবেন তা আপনার ভবিষ্যৎ সত্তা আজ করতেছে। সময়ের এই গোলক ধাঁধা কেউ জানে না। আপনি হঠাৎ এমন কিছু নিশ্চয়ই খেয়াল করেন, আপনি যা করতেছেন তা আপনি আগেও করেছেন। আপনার মনে হয় আপনি স্বপ্নে দেখেছেন, কিংবা আপনি জানেন এরকম কিছু হবে। এইটা হতে পারে কোনো শব্দ কিংবা ছোট কোনো ঘটনা। অর্থাৎ আপনার ভবিষ্যৎ সত্তা যা করেছে তা যখন আপনি করেন, তখন আপনি অতীত সত্তা। ভবিষ্যৎ সত্তার কিছু কিছু ঘটনা মনে পড়ে যায় আপনার। আবার আগামীকাল আপনারই অতীত সত্তা এই একই কাজটা করবে যা আজ আপনি করবেন। একমাত্র এই টাইম ট্রাভেল মেশিন পারে আমাদের ভবিষ্যৎ এবং অতীতে নিয়ে যেতে। মানে আমি এই মেশিন দিয়ে অতীতে যেতে পারবো? আর কয়বার বলবো মানে? আপনি এর আগেও টাইম ট্রাভেল করেছেন ভাই। ছুরি এইবার সত্যিই তোদের পেটে ঢুকাতে হবে দেখছি। এদিকে আমি সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে আছি, আর আপনারা মজা নিচ্ছেন। আমাকে টাইম ট্রাভেল করান, আমি অতীতে যেতে চাই। আমি জানি না এদের কথাগুলো কতটা যুক্তিগ্রাহ্য, কিন্তু আমি চেষ্টা করতে পারি। অতীতে যদি যাওয়া যায়, তবে আমি অতীতে গিয়ে জানতে পারবো কে খুন করেছে, আর খুনিকে আমি নিজে খুন করে ফেলব। ব্যাস, হয়ে গেল, আমি আবার সবাইকে ফেরত পাবো। আমার ভাবনার মাঝে লোকটি আবার বলল, আপনার পেট থেকে রক্ত বের হচ্ছে, হাতটা খুলে দিন, চিকিৎসা দরকার আপনার। লোকটার কথায় ভরসা পেলাম না, কোনো ফন্দি করছে না তো। লোকটা আবার বলল, রাইসাকে কোলে নিয়ে আসার সময় ছুরির আঘাত খেয়েছে, রক্তও যাচ্ছে, শার্টও ছিঁড়েছে। আমার জামা গায়ে দিন আর চিকিৎসা নিন। এইবার আমি পুরো থ হয়ে গেছি। এই লোক কোনো জাদুকর নাকি? তবে সাবধানে, হাতে ছুরি রাখবো, আক্রমণ করতে এলে সোজা মেরে দেব। লোকটা আবার বলল, দয়া করে হাতটা খুলুন, আপনার চিকিৎসা করার পর আবার বেঁধে দিই, আপত্তি নেই, কিন্তু আপনার চিকিৎসা দরকার। দয়া হলো কিছুটা, সাথে বিশ্বাস। আমি গিয়ে শুধু সেই লোকের হাত খুলেছি, ছুরি হাতেই আছে আমার। বিশ্বাস তো করা যায় না। লোকটা উঠে দৌড়ে একটা টেবিলের সামনে যায়, আক্রমণ করবে হয়তো। আমি ছুরি শক্ত করে ধরি। লোকটি আমার দিকে না তাকিয়ে বলল, ভয় পাবেন না, আমি ওষুধ নিতে এসেছি, আপনি শুয়ে পড়ুন টেবিলটায়। আবার শান্ত হলাম আমি। তখনই জানালার পাশে একটা কিছুর খচখচ শব্দ হয়। আমি উঠতে চাইলে লোকটা আমায় বাধা দেয়। কিছু বলার আগেই উনি বললেন, ওই যে বিড়াল একটা, দেখুন। আমিও তাকাই। একটা বিড়াল জানালা দিয়ে প্রবেশ করেছে। আবার শান্ত হলাম। লোকটি টেবিল থেকে কিছু মেডিসিন আর যন্ত্রপাতি আনল। আমার সামনে এসে কেচি দিয়ে আমার শার্টটা কেটে ফেলে। ছুরি শক্ত করেই ঘরে আছি আমি। লোকটা যেন ব্যস্ত হয়ে পড়েছে আমাকে বাঁচাতে। কিছুই মাথায় ঢুকছিল না। লোকটা আমার ক্ষতস্থান ওয়াশ করে নেয়। যন্ত্রণা হচ্ছিল আমার। এরপর কিছু পাতার রস ঢালতে থাকে। ঢালার সময় উনি বলতে লাগলেন, জঙ্গলে ওষুধ পাওয়া যায় না, তাই পাতা সংরক্ষণ করে রেখেছি। আপনার ক্ষত জায়গাটা প্রচুর গভীর, একটু রেস্ট নিতে হবে আপনার। আবারও ফাজলামো করতেছেন। আপনাকে তো বলা হয়নি আমার চিকিৎসা করার জন্য। আমি অতীতে যেতে যাচ্ছি, একটু দাঁড়ান, হয়ে গেছে। ব্যান্ডেজ লাগানোর সুযোগ তো দিন, এরপর যান। নাম কি আপনার? আবার বলবো? আগে বলছিলেন নাকি? বলেছি বললেও তো বিশ্বাস করবেন না। আমার নাম দরাজ। দরাজ? এইটা কেমন নাম? তখন সবেমাত্র আমার জন্ম হয়। আব্বু দারাজ থেকে একটা লাউ অর্ডার করেছিল। দারাজ কোম্পানি লাউয়ের বদলে স্বর্ণের লাউ দিয়ে গেছে ভুলে। সেই খুশিতে আব্বু আমার নাম দারাজের সাথে মিলিয়ে রেখেছে দরাজ। অদ্ভুত বাবা আপনার। নিন, আপনার ব্যান্ডেজ হয়ে গেছে, উঠুন। আমি শোয়া থেকে উঠে ওনার গলায় ছুরি ছুড়লাম। উনি ভালোর অভিনয় করে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ছুরি ধরে ওনাকে সিটে বসায়, আবার হাত বেঁধে দিয়েছি। হাত বাঁধার পর বললাম, কিভাবে মেশিন চালু করব? আপনি দুই লোহার খাম্বার মাঝখানে দাঁড়ান। তার আগে টেবিলে রাখা আমার এই শার্টটা গায়ে দিন। লোকটার কথা মতো আমি ওনার শার্টটা গায়ে দিলাম। গায়ে দিয়ে মেশিনের দিকে যাই।
আমার দুপাশে দুটি লোহার যন্ত্র সাপের মতো অ্যাঙ্গেল হয়ে আছে। মাঝখানে দাঁড়াতেই একটা অদ্ভুত শব্দ আসলো আমার উপর থেকে। তাকিয়ে দেখি লোহার দুই মাথায় দুইটা স্পিকার। ওখানে একটা মেয়ে বলছে, ওয়েলকাম টু টাইম মেশিন। রোবোটিক্স ভয়েসটা শোনার পর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, এইটা কেন? আপনি মাঝখানে দাঁড়াতেই অটোমেটিক স্বাগতম করেছে। এবার আপনি বাম পাশের লোহায় স্পর্শ করুন। লোকটির কথা অনুযায়ী লোহায় স্পর্শ করতেই আমার সামনে একটা ফাইল খুলে যায়। বাম পাশের লোহা থেকে একটা আলো আসে, যে আলোর দ্বারা আমার সামনে একটা ট্যাবের অপশন আসে। সেখানে অদ্ভুত কিছু সংখ্যা আর অনেকগুলো অপশন। লোকটি আবার বলল, এখন রাত 2:27। আপনি টাইম সেট করুন, কোন সময়টাতে টাইম ট্রাভেল করতে চান। আমি মনে করতে লাগলাম 7টার দিকে আমরা ওখানে নেমেছিলাম। এরপরেই জবরুল খুন হয়, অর্থাৎ আমি জবরুলকে বাঁচাতে পারলেই কোনো ঝামেলা হবে না। জবরুলের খুনিকে গিয়ে আমি খুন করে আসব, অর্থাৎ 0640-তে আমাকে ট্রাভেল করতে হবে। আমি সেট করে দিলাম 0640 এরপর লোকটি আবার বলল, মিস্টার রিয়াজ, আরেকবার ভেবে দেখুন, সময়ের জালে আটকে গেলে কিন্তু বিপদ হবে। মেজাজ খারাপ না করে বলুন এখন কি করব। নিচে গো অপশন আছে, ওখানে চাপ দিলেই আপনি অতীতে চলে যেতে পারবেন। লোকটির কথা মতো আমি গো অপশনে ক্লিক করলাম, আর তখনই আমার পায়ের নিচে একটা কম্পন সৃষ্টি হয়। উপর থেকে আবার বলতে লাগলো, ইয়োর টাইম জার্নি ইজ অ্যাবাউট টু বিগিন। 3, 2, 1। শুরু হতে লাগলো কম্পন আরও জোরে। উপরের দুই লোহা থেকে দুইটা লেজারের আলো বের হয়। মুখোমুখি আলো সংঘর্ষ হয়ে হুট করে আমার দিকে নেমে আসে। আমি চোখে শুধু সাদা আলো দেখতে পাই, আর কিছু দেখতে পাচ্ছি না। ভয়ে চোখ অফ করে ফেলি আমি। কিছুক্ষণ পর কম্পন থেমে যায়। চোখ মেলে দেখি রাস্তার উপর দাঁড়িয়ে আছে। চারপাশ ভালো করে খেয়াল করলাম, এটা তো মেইন রোড। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি, ও মাই গড, সন্ধ্যা 6:40 বাজে। অর্থাৎ আমি পুনরায় অতীতে ফিরে এসেছি। অবিশ্বাস্য, এমন মেশিন আসলেই আছে ভাবা যায় না। খুব খুশি লাগছে। হাতে করে ছুরিটাও নিয়ে এসেছি। ছুরিটা উপরে তুলে বললাম, তুইও আমার সাথে টাইম ট্রাভেল করলি? যাই হোক, আমার উদ্দেশ্য এখন জবরুলের খুনিকে হত্যা করা। এরপর আমি আবার ফিরে যাব, কোনো ঝামেলাই থাকবে না। ছুরিটা হাতে নিয়ে এগিয়ে যাই। রাস্তার ডান দিকের মাঠ বেয়ে নিচে নামি। তখনই দেখি একটা বাস মেইন রোড থেকে মাটির রাস্তা বেয়ে মাঠের এপাশে আসতেছে। অর্থাৎ এই বাসটা সেই বাস যে বাসে আমরা এসেছিলাম। বাসটা এসে সোজা জঙ্গলের পাশে দাঁড়ায়। আমি মাঠের নিচে একটা ঝোপের আড়াল থেকে দেখে যাচ্ছি। বাস থেকে প্রথমে আমাদের কলেজের স্যার নেমেছে। আমি রীতিমতো হতভম্ব, অথচ স্যার মারা গিয়েছিল। যাক, এইবার আমি কাউকে মরতে দিব না। জবরুল খুন হবেই না। ধীরে ধীরে বাস থেকে সবাই নামতে লাগলো। রাইসাও নেমেছে। রাইসাকে দেখে চোখে পানি চলে আসে আমার। যাক, রাইসা জীবিত আছে। রাইসার পিছনেই আমার মতো সেম একটা ছেলে নেমেছে। আমি নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছি না। এইটা তো আমি, অর্থাৎ এইটা আমার অতীত সত্তা। ধীরে ধীরে জবরুল, খালেদ আর তুর্জয় নামে বাস থেকে। সব বন্ধু একসাথে। আমার সব কষ্ট যেন দূর হয়ে গেল। কিন্তু কে খুন করেছিল জবরুলকে? আমাকে যেতে হবে, জবরুলকে বাঁচাতে হবে। জবরুল খুনি সব খুন করেছে। জবরুলের খুনিকে মেরে ফেললে আর কেউ খুন হবে না। আমিও তাদের পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার অতীত সত্তা সহ সবাই জঙ্গলের ভিতর সেই মাঠের মধ্যে যাচ্ছে। আমি উঠতে গিয়ে দেখি মাঠের মাঝে একটা খাল আছে, ছোট পানির সরুপথ। এই পানির সরুপথ পার করা সম্ভব না। আমি মেইন রোড হয়ে মাটির রাস্তা দিয়ে যাব, ওখান দিয়েই যেতে হবে। ঝোপ থেকে বের হয়ে মেইন রোডে আসলাম, আর তখনই একটা পুলিশের গাড়ি আসে। আমি থ হয়ে যাই। পুলিশের গাড়ির সামনে এসেই দাঁড়িয়ে যায়। এদিকে আমার হাতে ছুরি। পুলিশ গাড়ি থেকে নেমে আমার সামনে এসে বলে, এই কে তুই? এখানে কি করছিস? তোর হাতে ছুরি কেন? পুলিশের হাতে এখন পড়লে আমি জবরুলের খুনিকে ধরতে পারবো না। গাড়ির দিকে তাকিয়ে দেখি গাড়িতে আর কোনো পুলিশ নেই, অর্থাৎ একটাই পুলিশ। কিন্তু এটা তো অতীত। এখানে আমি পুলিশের হাতে আটকে গেলে জবরুল খুন হয়ে যাবে। তাই পুলিশকে কোনো উত্তর না দিয়ে আমি পালাতে যাচ্ছিলাম। পুলিশটা হুট করে আমাকে ঝাপটে ধরে। বেহাল হলে আমিও ছুরির আঘাত করতে লাগলাম। পুলিশও কিছু বুঝে উঠতে পারেনি। আমি এলোপাতারি পুলিশের মুখে, বুকে আর নাকে ছুরি মারতে শুরু করি। পুলিশ আহত হয়েও পিস্তল বের করে। আমি হুট করে পুলিশের হাতে লাথি মারি, পিস্তল পড়ে যায়। পুলিশও মাটিতে পড়ে মারা যায়। ছুরি হাতে আমার, পিস্তলটাও নিয়ে নেওয়া যাক। জবরুলের খুনিকে ছুরি দিয়ে না পারলে গুলি করে মারবো। পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে দেখি একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে শার্ট দিয়ে মুখ লুকিয়ে ফেলি। সম্ভবত অন্ধকারে দেখেনি আমাকে, কিন্তু সে দেখে ফেলেছে আমি খুন করেছি। কিছু করার আগেই লোকটি হইচই শুরু করে। আমি আর ওনাকে অ্যাটাক করিনি। বাড়তি ঝামেলা করার সময় নেই, জবরুলকে বাঁচাতে হবে। তাই উল্টো দৌড় দিলাম জঙ্গলের দিকে। এদিকে লোকটিও আমার পিছু পিছু আসতে লাগলো। আমি দৌড়ে রাইসাদের ওখানে যেতে চেয়েছি, কিন্তু এখন তো আমি তাদের কাছে ভবিষ্যৎ সত্তা। ওরা দুজন রিয়াজকে দেখলে ভয় পাবে। তাই তাদের থেকে একটু দূরে জঙ্গলে লুকিয়ে পড়ি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমার অতীত সত্তা সহ সবাই জঙ্গলে ক্যাম্প তৈরি করায় ব্যস্ত। আমি ওদের দিকে তাকিয়ে আছি। রাইসাকে দেখেই মনটা কেঁদে ওঠে। এমন সময় দেখে আমার অতীত সত্তাকে তুর্জয় বলল, তুই কি কোনোভাবে রাইসাকে বাঁচাতে যাচ্ছিস রিয়াজ? আরে না, তারা আমি কল দিচ্ছি।
আমি অদ্ভুত হয়ে তাকিয়ে আছি। তখন তো দুর্জয় আমাকে এই প্রশ্ন করেছিল, আর এখন আমার অতীত সত্তাকে করেছে। তার মানে এই সময় কিছুই ঘটেনি। জবরুলের খুন একটু পরেই হবে, খুনিকে আমি ধরবই। আগের মতো আমার অতীত সত্তা রিয়াজ নিরুপায় হয়ে রাইসাকে কল দেয়। রাইসা ওখানে, সবাই নিজেদের ব্যাগ থেকে আসবাবপত্র বের করতেছে, এক একজন এক এক জায়গায়। রাইসা ফোন বের করে দেখে আমার অতীত সত্তা রিয়াজ কল দিয়েছে। ফোন হাতে নিয়ে রাইসা পিছনে তাকায়। 40 হাত দূরেই আমার অতীত সত্তা রিয়াজ দাঁড়ানো। রাইসা হাতের ইশারায় অবাক সূচক ইঙ্গিত দেয়। আমার অতীত সত্তা রিয়াজ ও হাতের ইশারায় কল ধরতে বলে। রাইসা কল ধরেই বলল, আমার কাল্লুটা, এখান থেকে এখানে কল, খুব বেশি মিস করা হচ্ছে নাকি? এদিকে খালিদ আর দুর্জয় চোখের ইশারায় আমার অতীত সত্তাকে প্রশ্ন করতে বলে। আমার অতীত সত্তা রিয়াজ চোখ বন্ধ করে বলে, রাইসা একটা কথা। বলো শোনা। সবাই ক্যাম্প তৈরিতে ব্যস্ত হলে আমরা একটু জঙ্গলে যাব, তোমার সাথে একা সময় পার করতে যাচ্ছি। হায় রাব্বা, আমার বেবিটার শখ কত, তা পারমিশন কেন নিচ্ছ? কোলে করে নিয়ে যাবা ওকে? ঠিক আছে। আমার অতীত সত্তা কল কেটে চোখ মেলে। খালিদ, দুর্জয় আর জবরুলের চোখে শয়তানি হাসি। হঠাৎ একজন লোক দৌড়ে এসেছে। লোকটা সেই লোক যে আমাকে খুন করতে দেখে গেছে। আমার অতীত সত্তা সহ বাকিরা লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা এসেই সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এইখানে ডাকাত পড়েছে, ডাকাত, আপনারা অন্য কোথাও চলে যান, বিপদ হইতে পারে। লোকটির এমন কথায় সবাই অবাক হয়। আমার অতীত সত্তা গিয়ে লোকটাকে বলল, কি হয়েছে খুলে বলুন। রাস্তার এই পাশে একজন পুলিশরে হত্যা করা হয়েছে, আপনারা পালাইয়া যান। কে হত্যা করেছে? ডাকাত কেউ নিজের চোখে দেখেছে? না, পুলিশরে এই রাস্তায় ডাকাত ছাড়া কেটা মারবে? খুনি পালিয়েছে, সইরা যান আপনারা। কথাটা বলেই লোকটি দৌড়ে চলে যায়। তার মানে লোকটি আমার চেহারা আসলেই দেখেনি, ধরে নিয়েছে আমি ডাকাত। চেহারা দেখলে তো আমার অতীত সত্তাকেই অ্যাটাক করত। সবাই ভয়ের চোখে তাকিয়ে আছে। আমার অতীত সত্তা সবার উদ্দেশ্যে বলল, বর্তমান এই সরকারি জায়গায় সরকারের লোক এসে এখানকার বসবাসকারীদের তুলে দিচ্ছে। এরা হয়তো ভেবেছে আমরা প্রশাসকের লোক, তাই সরাতে যাচ্ছে। বাদ দিন সবাই, এমন কিছুই না। আমার রাগ ওঠে অতীত সত্তার উপর। মনে মনে গালিও দিয়েছি, শালা মূর্খ অতীত, আন্দাজে ঢিল মেরে লাভ কি, পালিয়ে যা। মনে মনে বলেই নিজের হাত দিয়ে নিজেই কপালে থাপ্পড় দিলাম। তখনই আমার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি পড়ার শব্দ শুনে সবাই আমার দিকে তাকায়। আমি ঝোপের ভিতর, তাই কেউ আমাকে দেখতে পাচ্ছে না। তখনই দেখি অতীতের জবরুল আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি না, শব্দ ঠিক আছে, কিন্তু খুনি কোথায়? কোমর থেকে পিস্তলটা বের করি। খুনির জায়গায় তো এখন আমি। তার মানে কি আমি? না, আমি কেন মারবো জবরুলকে? তখনই পিছন থেকে আমায় কেউ ঝাপটে ধরে। আমি ভয় পেয়ে যাই। সে আমার পিস্তল নেওয়ার চেষ্টা করে। আমি তার সাথে লড়াই করে যাচ্ছি। পিস্তল দেওয়া যাবে না, এইটাই হয়তো খুনি। কিন্তু এইটা কে? অন্ধকারে আমি দেখছি না। এদিকে লড়াইয়ের কারণে জঙ্গলে শব্দ ক্রমাগত বাড়তে থাকে। এইটা দেখে জবরুল আরো জোরে বেড়ে আসে। লড়াইয়ের মাঝে ভুলে চাপ খেয়ে হুট করে পিস্তল থেকে বুলেট বের হয়ে যায়। বুলেট বের হতেই লোকটা ও শিট বলে দৌড় দেয়। আমি সামনে তাকিয়ে দেখি বুলেট জবরুলের গায়ে পড়েছে। আমার বাকি অতীত সত্তারা তেড়ে আসছে আমার দিকে। ভয়ে আমিও ছুরি আর পিস্তল নিয়ে দৌড় দিই। সোজা সেই বাসার দিকে রওনা করি। কে আমার থেকে পিস্তল নেওয়ার চেষ্টা করেছিল? কে? দৌড়াচ্ছি আর ভাবছি। তার মানে তখন আমার ভবিষ্যৎ সত্তা সেই জঙ্গলে ছিল। ভবিষ্যৎ সত্তা তো আমাকে বাঁচাতে এসেছিল। তবে পিছন থেকে কে অ্যাটাক করেছে আমাকে জানতে হবে। দৌড়ে আমি সোজা চলে আসি সেই বাড়ির সামনে। দরজা বন্ধ। অবাক হলাম, একটু আগেই তো দেখলাম দরজা খোলা। আমি ছুরিটা হাতে নিয়ে দরজায় লাথি দিলাম। ভিতরে দরাজ সহ সেই 3 জন টাইম ট্রাভেল মেশিনের পাশে কি যেন করছে। আমি ঢুকেই বললাম, কে আপনি, আর এখানে কিভাবে প্রবেশ করলেন? চলবে গল্পের অদ্ভুত রাত। এটা গল্পের প্রথম পর্ব। যারা এই গল্পের বাকি অংশ পড়তে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন, তাহলে আমি পরবর্তী পর্ব দিব।